বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে ঘুট ঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড় ছাড়, ওরে ওরে পিশাচি, ছেড়ে দে ছেড়ে দে, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে। কোণারক নামটা শুনেই রমেশ কেন চমকে উঠেছিল? তাহলে কোণারকে কি কোনো রহস্য লুকিয়ে আছে? মূর্তিটাকেই বা কেন অভিশপ্ত বলা হচ্ছে? চলুন এই সব প্রশ্নের উত্তর রমেশের থেকেই শুনে নিই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায় রচিত এক রোমাঞ্চকর গল্প, অভিশপ্ত মূর্তি। গল্প পাঠে রমেশ ও উমেশের চরিত্রে সৌপ্তিক মল্লিক, বিনোদের ভূমিকায় শ্যামল মজুমদার ও অন্যান্য চরিত্রে পার্থ বাসু, শুভম মণ্ডল, দীপাঞ্জন বিষয়ী ও আত্রেয়ী ব্যানার্জি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে তখন বিকালে গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই হলো বাঁচার পক্ষে সবচেয়ে সহজ উপায়। অতএব তারা কয়েকজন বন্ধুতে মিলে এই প্রশস্ত উপায়ে ঠান্ডা হতো। সেদিনও তারা পার্কে গিয়ে আড্ডা জমিয়েছিল। রমেশ ঘাসের উপর চাদর বিছিয়ে শুয়েছিল। যোগেশ বিড়িতে আগুন ধরছিল না বলে চটে উঠেছিল। সুরেশ পড়ছিল একটা বিলেতি ডিটেকটিভ উপন্যাস, আর উমেশ সকৌতুকে দূরের একটা বেঞ্চের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। সেখানে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা তার মেমটি বাঁধারির মতো রোগা, আর যে সাহেবটি বামনের মতন বেটে তার মেমটি জিরাফের মতো লম্বা। এমন বৈসাদৃশ্য চারটি চেহারা এক জায়গায় খুব একটা দেখতে পাওয়া যায় না। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একজন বলল, ওই, আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তোরা সব এখানে বসে। পরেশ। অসময়ে তাকে ওখানে দেখে সবাই অবাক। রে, তুই না পুরী গেছিলি? তা কবে ফিরলি? তা কেমন লাগলো জায়গাটা? আর কোথাও গেছিলি নাকি? পরেশ সবার মাঝখানে গিয়ে বসল। কোঁচানো উড়নিটা খুলে কোলে রেখে বলল, ভাই, আমি বহুমুখী নই। তোদের একসঙ্গে এত প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব রে। এক এক করে বলছি, শোন। হ্যাঁ, আমি পুরী গেছিলাম, আজ সকালে ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো, জানিস তো। দোষের মধ্যে একটাই জিনিস, চামড়ার রং কালো হয়ে যায়। সেখানকার জল হাওয়াই বেশি কালো হয়ে যায়, জানিস তো। আর পুরী থেকে আমি গেছিলাম কোণার্কে। রমেশ চমকে উঠে বলল, হ্যাঁ, কোণার্ক? ও কি, কোণার্কের নামে তুই এমন চমকে উঠলি কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে বল তুই চমকালি কেন? আরে সে অনেক কথা, শুনলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতন চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কিন্তু তুমি বড় বেশি লেজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করল। বেশ কয়েকদিন আগেকার কথা। আমরা কয়েকজন বন্ধু মিলে কোণার্ক দেখতে গিয়েছিলাম। কোণার্কের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণার্কের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোটোখাটো গাঁ আছে। এই সব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোণার্ক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বিকালে আমরা অমনি একখানি গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম।
কৌতূহলী চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি, হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি, তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীয়, গরম দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ, যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের একটি জ্বলন্ত নিদর্শন। এ হেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি অসুছস্তি রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, এ পুতুলটা এখানে পড়ে আছে কেন? এই গাঁয়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটা আগে ছিল, বুঝলেন, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এই মূর্তিটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে কেন গেছে রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বললে, কেন ফেলে দিয়ে গেছে তা তো জানি না বাবু। তার মুখ দেখে মনে হলো সে কিছু লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন যেন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনোদ্যত সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, না না না, কিছুতে এ কাজ আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দিন। খামোখা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটির দিকে তার পাষাণ নয়ন তুলে সে যেন করুণ হাসি হাসছে। আপনার নীরব ভাষায় সে যেন বলছে, আমাকে উদ্ধার কর, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার কর। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হন হন করে তাড়াতাড়ি সে গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতেই সবাই ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুলল। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ তার আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝতে পারিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীচাঁদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে তা আমি জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলুম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপর নাস্তি রুদ্ররস প্রকাশ করবে। কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর দিয়ে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল। কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রলোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে ঢাকার শব্দে আগ্রত করে গরুর গাড়িগুলি ধিমিয়ে ধিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখে আমাকে দেখতে পেয়ে কুন্দ দন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেললে। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যখন সরে আসতে যাব অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে
পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে যেন এক ঘুমন্ত মানুষ। বাইরে মরার মতন হলদে আধখানা চাঁদ এক রাশ এলোমেলো কালো মেঘের উপরে স্বস্তিত হয়ে আছে। গভীর রাত্রির অনন্ত স্বর যেন খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। গাড়ির ভিতরে কে যেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোনারকের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু কি গোলমাল আছে? নইলে দেখতে যাকে এত সুখী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ ঝড়ঝড় করে উঠল। কে যেন এপাশ থেকে ওপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতন ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন। গুঁতোগুঁতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোঁড়াটা ছুটে এলো। বললে, বাবু বাবু মেরো না ও আমার কুকুর। ও তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মাথা মরে গেছে তো, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলুম। আরে গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিল। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভক্তি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললেন, কালামুখীর দাঁড়াবার ঢং দেখ না, দি ঠাস করে গালে এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটা চর বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে পলাশ হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? ও ও আমার হাতটা কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিল। ও বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যি রক্ত করাচ্ছে। হতভম্বের মতন মূর্তির দিকে চাইল, কিন্তু তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁড়েছে। রমার হাত তার উপর গিয়ে পড়তেই আঁচড়ে গেছে আর কি, কিন্তু রমা সেটা বিশ্বাস করল না।
আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বললে, একে যখন লোকে ফেলেই দিয়ে গেছিল তখন এই আপদটাকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে ফেললুম। যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গে, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকাতে তাকাতে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্যরলে এবং ওই চরণের রূপু ঝুপু নূপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য কে দায়ী জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর প্রতিমা না দেখত তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে তার আজ নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বললে, রমেশ, এই যে অমূল্য রত্ন বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আমি এত খুশি হতুম না। আচ্ছা আচ্ছা, আমি মূর্তিটা না এই সামনের দিক থেকে একটু দেখি। বাহ বাহ, পিছনের দিক থেকে, হ্যাঁ হ্যাঁ, অপূর্ব অপূর্ব অপূর্ব। আমি একটু গায়ে হাত দিয়ে দেখি। এই যে সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এই যুগের সাধ্য কি এমন প্রতিমা করতে পারে? দেখো দেখো বন্ধু, এক পাষাণের দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এই যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্যে আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিচ্ছু পাবো না। তবু দেখো, এ পাষাণ ও শিল্পীর হাতে মায়া স্পর্শ পেয়েছে, তাই না? তাই মনে হচ্ছে যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের মতন হাতখানা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললুম, কি ব্যাপার কি? বিনোদের মুখের থেকে খানিক্ষণ বাক্য স্ফূর্তি হল না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফেল ফেলে চোখে চেয়ে আমতা আমতা করে বললে, এ কি সত্যি? কি সত্যি হে? দেখো দেখো রমেশ, এই মূর্তিটার গায়ে যেমনি আমি হাত রাখলুম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপ দুপিয়ে নেচে উঠল। আমি উচ্চ স্বরে হেসে বললুম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্যজ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে হেসে বলল, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না? এ দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতন শীতল। তারপর থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়?
তা যদি পারতুম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটি বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়ে কাটিয়ে দিই। সেই রাত্রে যখন পড়া শেষ করে উঠলাম, ঘড়িতে তখন 2:10 আলো নিবিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম। এত রাতে জেগে কে? একটু আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে বেরিয়ে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিন্তু অতিরিক্ত। ভাবলুম এই গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লুম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কি হে, কাল কি ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বললে, তুমি জানলে কি করে? কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। কিরকম? নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলুম জানো? দেখলুম প্রতিমাটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই রইল। এক পা করে আমার কাছে গিয়ে এসে হাসতে হাসতে সে বললে, আমি তোমার কথা শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললুম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে, আর সেই শক্ত পাথরের চাপে আমার আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি আমার ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না, যেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা কেমন গরম হয়ে উঠল যে শেষটায় ঘর থেকে পালিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুরু গুরু করে উঠল। তবে কি সত্য সত্যই এই মূর্তিটার ভিতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললুম, বিনোদ, তুমি ও ঘরে আর শুইও না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে, কেন বলো দেখি? নিজেকে সামলে নিয়ে বললুম, তুমি ওই মূর্তিটার কথা বড়ই বেশি ভাবছো, হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। দেখলুমই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্য নয়। তাকে আমি আর কখনোই হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির কথা আমি জীবনে ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হল, সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। কোথাও থই না পেয়ে এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম।
আমার স্ত্রী ধড়মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সভয়ে বলল, ও কি গো, ও কিসের আওয়াজ শুনতে পেলাম? কি হয়ে গেল, কি হলো? আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এ যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভিতরে ঘুট ঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড় ছাড়, ওরে ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে। ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে। আর কথা বেরোল না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরল যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহাভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে আমি ছুটে পালাতুম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ছটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে বোঝাবুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ছটপটানি শব্দটা থেমে এলো। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু বাড়ির যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সেই ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের উপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের মৃতদেহ নিথর নিষ্পন্দ হয়ে রয়েছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের উপর থেকে টেনে তুলে ফেলল। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। সেই মূর্তির হাতের চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণের ফর্সে আমার বুক পাষাণ হয়ে গেছে। পাষাণের ফর্সে আমার বুক পাষাণ হয়ে গেছে। পাষাণের ফর্সে আমার বুক পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিভন্ত বিড়িতে খুব একটা জোরে টান মেরে বলল, আচ্ছা, তাহলে ওই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? আমি তাকে ড্রেনে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে? না না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের এমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্যে আমার বন্ধুর অমন অবস্থা হলো, সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়েও আর এক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপরে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনই জোরে লাগে যে সে তখনই অজ্ঞান। উমেশ কপালে চোখ তুলে বলল, কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? না, আমি ভূত মানি না।
আমাদের গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাহলে আজ আসি। আবার ফিরে আসবো পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।